মাইলস্টোন ট্র্যাজেডিটা নিয়ে একটু কথা বলব। ব্যস্ততার কারণে আসলে সুযোগ হয়ে ওঠেনি কথা বলার। মাইলস্টোন ট্র্যাজেডির পরে আমরা সবসময় কথা বলতেছি যে পাইলট কেন আম প্লেনটাকে এই স্কুলের দিকে না এনে অন্য কোনো জায়গায় নিয়ে গেল না? অথবা লাশ কেন গুম করা হচ্ছে? ভাই লাশ গুম করা কি এত সহজ বিষয়? মনে করেন যে এই মাইলস্টোন যে স্কুল আছে, স্কুলের কর্তৃপক্ষের কাছে ওই দিনে ওই ক্লাসরুমে যে বাচ্চারা উপস্থিত ছিল প্রত্যেকের লিস্ট আছে। এখন এই লিস্ট ধরে যদি আপনি বের করেন যে কতজন বাচ্চা এই মুহূর্তে বাবা-মার কাছে পৌঁছে গেছে, কতজন হসপিটালে আছে, কতজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আগে এই টোটাল হিসাবটাকে যদি ওই দিনের ক্লাসের উপস্থিতি যারা ছিল তাদের থেকে বাদ দেন, তাহলে যে সংখ্যাটা পাবেন তারা তো ওই স্পট ডেটেই মারা গেছে, তাই না? তাহলে লাশের হিসাব তো গুম করার কোনো প্রশ্নই আসে না এখানে। আপনি লাশের হিসাব চাইলেও গুম করতে পারবেন না। এটা গুম করার কোনো বিষয়ও না। আর যে শিক্ষকরা ছিল, যে গার্ডিয়ানরা ওইদিন উপস্থিত ছিল, দারোয়ানের সিকিউরিটি গার্ড বা ওই সিসিটিভি ফুটেজে যে শিক্ষার্থীরা বা যে শিক্ষার্থীর গার্ডিয়ানরা বাবা-মারা ওখানে উপস্থিত ছিল, তাদের মধ্যে এই ব্যক্তিগুলা মারা গেছে। তো এগুলা তো আপনি বাবা-মা ওই প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় তো খোঁজ নিলেই পেয়ে যাবেন যে কতজন স্টুডেন্ট কতজন ওখানে মারা গেছে। কতগুলো লাশ আমরা এখনো পর্যন্ত হস্তান্তর হইছে, কতগুলো লাশ এখনো পর্যন্ত পাওয়া গেছে। বাকি যেগুলো পাওয়া যায়নি ওগুলো হয়তো আগুনে পুড়ে ওখানে ধ্বংসাবশেষ আছে অথবা ছাই আছে অথবা এমন কোনো কিছু আছে যেটা ডিএনএ টেস্টের মাধ্যমে বের করা যাবে। তো এখানে লাশ গুম করা তো কোনো বিষয় না। কিন্তু আপনারা মূল জায়গাটাতেই হাত দিতে পারলেন না। যে মাইলস্টোন কলেজটা যদি এইটার পজিশনটা আপনি দেখেন, রানওয়ের একদম ঠিক 1.9 নটিক্যাল মাইল আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন 1.9 নটিক্যাল মাইল দূরত্বে হচ্ছে এই স্কুল অবস্থিত। প্রত্যেকটা রানওয়ে থেকে প্লেনগুলা বা বিমানগুলা আপনার রাখা হয় ৬ থেকে ৮ নটিক্যাল মাইল দূরত্বে। আপনি জানলে অবাক হবেন, এই স্কুলে অবস্থিত এটাও আবার এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা জিনিস যেখানে ভবিষ্যৎ প্রজন্মরা পড়াশোনা করতেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করতেছে তাদেরকে রাখা হয়েছে 1.9 নটিক্যাল মাইল দূরত্বে। যে যেটা একটা বিপজ্জনক জায়গা, যেখানে এরকম একটা প্রতিষ্ঠান হওয়ারই কথা না। এখন আপনি চিন্তা করেন, এইটা যদি মনে করেন যে স্কুল হইতো এবং এই স্কুলে যদি একটা বিমান এসে পড়তো, এখানে যদি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান না এসে যদি একটা আ যাত্রীবাহী বিমান আসতো যেখানে ৩০০ থেকে ৪০০ জন যাত্রী আছে এবং ওই যাত্রী নিয়ে যদি এই বিমানটা স্কুলটার উপর বিধ্বস্ত হতো, স্কুলটার উপর এসে পড়তো, তাহলে কি পরিমাণ মৃত্যুর সংখ্যা হতো? কখনো চিন্তা করছেন বিমানের কেউ যারা ছিল তাদের কতজনেরই বা বাঁচার সংখ্যা ছিল যে তারা বেঁচে ওখান থেকে ফিরে আসবে? একবার চিন্তা করুন। কিন্তু কেউ এই প্রশ্ন তুলতেছে না যে এয়ারপোর্টের রানওয়ের ঠিক এত কাছে কিভাবে একটা স্কুল অনুমোদন পেল তৈরি হওয়ার জন্য? রাজুকের কর্মকর্তারা কিভাবে সেখানে তাদেরকে অনুমতি দিল? রাজুকের কর্মকর্তারা নিঃসন্দেহে এখানে কোটি, কোটি টাকা দুর্নীতি করছে। পকেটে কোটি, কোটি টাকা ঢুকাইছে, দুর্নীতি করছে। এরপরে যে এই মাইলস্টোনকে এই অনুমতি দিছে এখানে স্কুল করার। অথবা মাইলস্টোন কর্তৃপক্ষ জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও সবকিছু জেনে বুঝে তারা দুর্নীতি করে এইখানে সমস্ত কাগজ, পেপারপত্র ধামাচাপা দিয়ে এখানে স্কুল তৈরি করছে কোটি, কোটি টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে। তাহলে এখানে মূল কালপ্রিট কারা? বাচ্চাদেরকে এই আজকে জীবন এখানে যে বাচ্চাগুলোর জীবন দিল, সেই বাচ্চাগুলোর জীবন দেওয়ার পিছনে মূল কালপ্রিট কারা? রাজুক, মাইলস্টোন কর্তৃপক্ষ। বিমান বাহিনীর দোষ আছে এটা আমি অস্বীকার করতেছি না। বিমান বাহিনী আপনি যদি বলেন যে প্রশিক্ষণ এরিয়া কেন ঢাকার মধ্যে হবে? ভাই মূল যে বিমান বাহিনীর প্রশিক্ষণ এটা যদি আপনি জানেন এটা ঢাকার মূল প্রশিক্ষণটা ঢাকাতে হয় না। মূল প্রশিক্ষণ জনবহুল এলাকার বাইরে যেয়ে হয়। বাট বিমান ওঠার এবং নামার জন্য, বিমান উড্ডয়নের জন্য এবং বিমান বি মাটিতে নেমে আসার জন্য কিন্তু একটা রানওয়ের প্রয়োজন হয়। এই রানওয়েটা ঢাকাতে আছে। এই যেটা প্রয়োজন সেটা ঢাকাতে আছে। আর বিমান বাহিনীর মেইন সদর দপ্তর যেহেতু ঢাকাতে, সো এখান থেকে হয়। এটা তো আমাদের একটা অবস্থা, আমাদের সমস্যা যে আমরা প্রত্যেকটা জিনিসকে একদম ঢাকা কেন্দ্রিক করে ফেলছি। আমাদের প্রত্যেকটা জিনিস একদম সম্পূর্ণ ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। ঢাকাকে যতক্ষণ পর্যন্ত আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হবে না। বিমান বাহিনীর ঘাঁটি, সদর দপ্তর প্রত্যেকটা জিনিস আলাদা করে উন্মুক্ত স্থান থেকে করতে হবে। এটা অস্বীকার করার কোনো কিছুই নাই। কিন্তু মূল সমস্যাটা আপনি দেখেন, এইখানে যদি মনে করেন যে একটা বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান বাদে অন্য কোনো একটা যাত্রীবাহী বিমানও কিন্তু আসতে পারত। আর এই যাত্রীবাহী বিমান যদি এখানে আসতো আর এবং দুর্ঘটনা করতো তাহলে কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত বাংলাদেশে। আর বিমান বাহিনীর বিষয়েও যদি বলি, আমাদের বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই ধ্বজভঙ্গ অবস্থা যে আপনি যদি চিন্তা করেন যে কেউ যদি আজকে আমাদের একটা মিসাইল মারে, আমাদের বাংলাদেশের উপর বা ঢাকার উপর যদি কেউ একটা মিসাইল ফেলে,
সেটাকে প্রতিরক্ষা করার মতো বা সেটার ক্ষতি কমিয়ে আনার মতো কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। বিমান বাহিনীর কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন যারা অফিসার আছে তাদের মাথায় একটাবার আসলো না যে আমাদের বিমান বাহিনীর এই যুদ্ধ বিমানগুলোর এই এত খারাপ অবস্থা, এই একটা বছরে আমরা এটা নিয়ে আওয়াজ তুলি, আমরা কথা বলি, আমাদের এইগুলো পরিবর্তনের প্রয়োজন আছে, আমরা সেটা নিয়ে কথা বলি, আওয়াজ তুলি। এটা একবারও আসলো না। আর আমাদের প্রতিরক্ষা যে উপদেষ্টা আছেন তার এই জিনিসগুলো নিয়ে কাজ করার সুযোগ হলো না বিগত একটা বছরে। তাহলে জুলাই দিয়ে আমরা পেলাম কি আসলে? জুলাইয়ের পরে। আর আমাদের কিছু ভারতের দালাল এনে আমরা বসাইছি আমাদের উপদেষ্টা মণ্ডলীতে। যারা বিদেশ থেকে চিকিৎসক এনে সেই আগের পূর্ববর্তী কথার মতো আমরা বিদেশ থেকে সব নিয়ে আসবো। বিদেশ থেকে যদি আমাদের সবকিছু আনতে হয় তাহলে আমাদের দেশের মধ্যে কি আছে? আমাদের দেশের যে উন্নয়ন দরকার সেটা করার জন্য আপনারা কি করলেন? এই বিগত একটা বছরে আপনারা সিগনিফিকেন্ট কি স্বাস্থ্য খাতে কি কাজ করেছেন যেটার কারণে স্বাস্থ্য খাতে যে দুর্নীতিগুলো আছে সেগুলো দূর হবে? আপনি যদি প্রত্যেকটা হসপিটালের মধ্যে যান, সেগুলোর অবস্থা দেখলে, সরকারি হসপিটালগুলোর অবস্থা দেখলে আমার এতটা খারাপ লাগবে, যেখানে চিকিৎসার কোনো পরিবেশই নাই। আপনি ডাক্তার খুঁজে পাবেন না, আপনি ঠিক সময় মতো নার্স খুঁজে পাবেন না, আপনি নার্সের ধারে গেলেন না, তারা আপনার কোনো কথা শুনবে না, কোনো কথা বলবে না। নার্সরা আছে নার্সদের মতো, ডাক্তার আছে ডাক্তারদের মতো। রোগী যদি মারাও যায়, ওদের কোনো ফিলিংসই কাজ করে না রোগীর জন্য। আর আপনি বহির্বিভাগে যান ডাক্তার দেখাইতে, ওই ডাক্তারের চেম্বারের বাইরে একটা রমণী বসে থাকবে, ভাইয়া ওই চেম্বারে যান, ওই চেম্বারে যেয়ে টেস্ট করান। আর ডাক্তার গেলেই তো ডাক্তার যখন প্রেসক্রিপশনে টেস্ট লিখতে বেরিয়ে আসার পরেও ওই রমণী আপনারা বলবে যে, "ভাইয়া এই হেলথ কেয়ারে যান, ওই কমিউনিটি ওই ডায়াগনস্টিক সেন্টারে যান। ওইটা স্যারের নিজস্ব, ওইখানে গেলে ভালো করে। ওইখানে যান আপনি রিপোর্ট করেন। স্যার যাওয়ার সময় আপনার ওইখান দিয়ে ডেকে দিয়ে যাবে, কোনো ভিজিট লাগবে না।" এটাই হচ্ছে ব্যবসা, এই দুর্নীতি। তাই গত একটা বছরে এই দুর্নীতি কি আপনারা বন্ধ করতে পারতেন না? আপনারা কি স্বাস্থ্য খাতে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে পারতেন না? হ্যাঁ, আমাদের ভালো চিকিৎসকের অভাব আছে এটা আমরা জানি। কিন্তু চিকিৎসক তৈরি হতে সময় লাগবে। কিন্তু স্বাস্থ্য খাতের যে দুর্নীতিগুলা, এই দুর্নীতিগুলা তো অন্তত বন্ধ করা যেত। এই দুর্নীতিগুলা তো আমরা কমিয়ে আনতে পারতাম। আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা তো এইগুলাকে আরো উন্নত আরো বেটার করতে পারতাম। পারতাম না? কেন আমাদের এই উন্নতিগুলা হলো না? তাহলে আপনাদেরকে এখানে বসিয়ে লাভ হলো কি? আর আমরা এত প্রশ্ন তুলতেছি, এত আওয়াজ তুলতেছি, পদত্যাগ ভাই প্রয়োজন আছে। কিন্তু আপনারা মূল জায়গা থেকে তো সরে যাচ্ছেন। মূল জায়গা থেকে তো সরে যাচ্ছেন যে এয়ারপোর্টের ঠিক এত কাছে কিভাবে এরকম একটা স্কুল হইল? কি পরিমাণ দুর্নীতি করে তারপরে এই স্কুলটা তৈরি করা হইল? আপনারা কেন রাজুকের কর্তৃপক্ষকে ধরতেছেন না? আপনারা কেন মাইলস্টোন স্কুলের কর্তৃপক্ষকে ধরতেছেন না? আপনারা কেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেছেন না? যে তারা কেন এই দুর্নীতিকে প্রশ্রয় দিল এবং এই দুর্নীতির মাধ্যমে এইখানে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করল? এখনো সময় আছে ভাই। প্রত্যেকটা সমস্যার মূলে যাইতে শেখেন। প্রশ্ন করেন, মূল ঘটনাটা কি? মূল কালপ্রিট কারা? কারা আছে? এইটা যতদিন পর্যন্ত না আমরা বের করতে পারবো, যতদিন পর্যন্ত না আমরা এই জায়গাতে পৌঁছাইতে পারবো, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো সমস্যার সমাধান করতে পারবো না। মূল সমস্যার আ যে মূল সমস্যার উৎপত্তি স্থলে যাইতে হবে, সেই জায়গা থেকে সমস্যার সমাধান করতে হবে।